কি মেনেছি, না মেনেও করার কিছু ছিল না, এরকম অনেক ব্যাপার আছে। আমাদের অনেক আপত্তি আছে যে পরিবর্তনগুলো শেখ হাসিনা করেছিল। আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। নতুন বাংলাদেশের আয়োজনের সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি। যারা রাজনীতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, মূলত তারাই আসেন আমাদের এই আয়োজনে, কথা বলবার চেষ্টা করেন বিভিন্ন সমস্যা নিয়ে এবং সম্ভাবনা নিয়ে বাংলাদেশের। এখন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, দর্শক, আজকে আমরা কথা বলবো কিছু সংস্কার থমকে গেল কিনা। এই বিষয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে কথা বলবার জন্য উপস্থিত আছেন আমার ডান দিক থেকে অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি। সেই সঙ্গে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াত ইসলামী নেতা। আমন্ত্রণ আপনাদের দুজনকে নতুন বাংলাদেশের আয়োজনে। আজ নানা রকম বিষয় মূলত প্রাধান্য পাচ্ছে পত্রিকার পাতায়, তবে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই, যেমনটি আজকে আমরা নাম রেখেছি এই ইস্যুতে, কি বিষয় নিয়ে কথা বলবো, সংস্কার কিছু থমকে গেল কিনা। অ্যাডভোকেট পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মূলত সরকার বলছে কিছু সংস্কার নতুন করে চিন্তা করা হবে, কিছু সংস্কারের বিষয় নিয়ে। আবার অপোজিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনগণের সাথে এক ধরনের প্রতারণা হচ্ছে। একটু ব্যাখ্যা করতে পারেন কিনা যে গণভোট নিয়েই যদি আসলে সরাসরি জিজ্ঞেস করি, যেই ভোট হয়ে গেল, মানুষ যেখানে রায় দিল, বিএনপিও গণভোটের পক্ষে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার সময় গণভোটের পক্ষে ভোট চেয়েছে। এখন আসলে এই পুরো ঘটনা, সালাউদ্দিন সাহেব আজকে যেমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে ঘটনাক্রমে সিদ্ধ এবং বৈধ, তাহলে সংসদে এটির অনুমোদন না হওয়ার কারণ কি? আচ্ছা, এইখানে আমি প্রথমে আপনি গুণক্ষম অর্ডিন্যান্সের কথাই হয়তো বলছেন না, এটা গণভোট নিয়ে কথা বলছি। আচ্ছা, গণভোটের যেটা ব্যাপার, গণভোটের ব্যাপারটা তো স্পষ্ট করে সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে সংবিধানের সবকিছুই আলোচনা হয়েছে। এখন সাংবিধানিকভাবে আলোচনা হয়েছে যে এটা কোথায় হচ্ছে সীমাবদ্ধতা, কোথায় ত্রুটিপূর্ণ, আর কিভাবে করলে এটা আইনগতভাবে সংবিধানের ভিতর ধারাবাহিকতা হিসেবে আসবে, আর সংবিধান বহির্ভূত কিটা হবে। এখন সংবিধান বহির্ভূতর ব্যাপারে এনসিপি এবং জামাত ইসলাম খুবই অ্যাডামেন্ট যে সব কিছুই যখন সংবিধান বহির্ভূতভাবে হচ্ছে অর্ডিন্যান্স জারি করে, তাহলে এইটা সংবিধান বহির্ভূতভাবে হলেই সমস্যা কি? এই ক্ষেত্রে এখন সংবিধানটা কেন? ঠিক আছে, এখন নির্বাচন, আপনি যেহেতু নির্বাচিত হয়ে গেছেন, আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তো সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আপনার কাছে প্রথম জিনিসটা তো আসবে যে সংবিধান। এর বাইরে তো আপনার যাওয়ার কোনো সুযোগ থাকছে না। আর আপনি সংবিধান হওয়ার মানে শপথ নেওয়ার আগে, এমপি নির্বাচিত হওয়ার আগে, তখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার অর্ডিন্যান্স করুক, যেটা যেভাবে করেছে সেটা আপনি তখন সেটা মেনে নিয়েছেন। মানতে আমরা বাধ্য হয়েছি বলেন, কি মেনেছি, না মেনেও করার কিছু ছিল না, এরকম অনেক ব্যাপার আছে। তো সেইখানে আর যেমন ধরেন আপনি যখন মুসলিম হবেন, মানে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে, সেই জায়গায় বিএনপি স্পষ্ট না, এটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে। এটা যখন দিন যাবে, এখন তো ধরেন বলতেছে এটা যে জনগণের সঙ্গে প্রতারণা করছে, জনগণকে প্রতারিত করার কে চেষ্টা করছে এই খুঁটি নাটি এই সমস্ত বিষয় নিয়ে, এটা যত দিন যাবে তত আপনি আরো স্পষ্টভাবে দেশবাসী বুঝে যাবে বিষয়গুলি। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের তখন আমরা কেউ না, সাধারণ জনগণ। কিন্তু তারপর আপনি যখন জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন বিরোধী দল এবং সরকারি দল হিসেবে, তখন আপনার কাছে দায়িত্বশীল এবং সংবিধান যতক্ষণ পর্যন্ত সংশোধিত না হচ্ছে, সংযোজন না হচ্ছে, বিয়োজন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আপনাকে এটা মানতে হবে। এখানকার অনেক কিছু নিয়ে তো আমাদের অনেক আপত্তি আছে যে পরিবর্তনগুলো শেখ হাসিনা করেছিল নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, কিন্তু সেটা তো সাংবিধানিক পদ্ধতির মাধ্যমেই আপনার পরিবর্তন করতে হবে। এটা চিৎকার চেঁচামেচি, হা হতাশ, রাজপথের গরম কি রাজপথে আন্দোলনের হুমকি, এগুলো দেখিয়ে তো আপনার সংসদ পরিচালিত হবে না।